আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার্স স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইড, পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। কি দারুণ একটা ম্যাচ! 22 বছর পরে বাংলাদেশের জয় ইন্ডিয়ার সাথে। অনেকগুলো ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এক্সাইটমেন্টটা হয়তো এখনও আপনার মধ্যে থেকে যায়নি। ঠিকই বলছি, হ্যাঁ, এই এক্সাইটমেন্ট এবং ফুটবলের ইনসাইট নিয়ে, লাস্ট ম্যাচের ইনসাইট নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ভাই। ভাইয়া কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। অনেক কোশ্চেন করব, সবার আগে বলেন এক্সাইটমেন্টটা কেমন? না, অবশ্যই এক্সাইটমেন্ট দারুণ। আমার কাছে মনে হয় যে আমি এর আগের শোতে বলেছিলাম যে ইন্ডিয়াকে হারানো আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রাইভাল টিম, এবং এর থেকে আনন্দ আর অন্যান্য কোনো ম্যাচে জিতলে হয় না, যেটা সত্যি কথা। এবং আপনি যে ইন্ট্রোটা দিয়েছেন যে 22 বছর পরে ইন্ডিয়াকে হারানো, আমাদের দুর্দান্ত একটা জয় ছিল। হয়তো পুরোটার বিশ্লেষণ আমরা ম্যাচ নিয়ে করবো, বাট জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল এই কারণে, কারণ এশিয়ান কাপ কোয়ালিফাই কিন্তু আমাদের তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই। সুতরাং আমি আগেও বলেছি যে এইটাই আমাদের অ্যাচিভমেন্ট, এই এশিয়ান কাপ কোয়ালিফাই। ইন্ডিয়াকে আমরা আমাদের হোমে হারিয়েছি এবং 6 পয়েন্টের ভিতর 2টা ম্যাচ মিলিয়ে 4 পয়েন্ট আমরা নিতে পেরেছি হোম অ্যান্ড অ্যাওয়ের ভিতরে। সুতরাং আমি বলবো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, এবং আমি দলকে অভিনন্দন জানাই, কোচিং স্টাফ যারা রয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। ভাইয়া, অনেক নেগেটিভ জায়গাও ছিল আজকের ম্যাচের, বাট পজিটিভ জায়গাগুলো নিয়ে যদি আগে কথা বলি, আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল ম্যাচ, দি মারিয়ার গোল, আজকে রাকিবের পাশে মুরসালিনের গোলটা, কি সেই একটা ফিল কি পেলাম কিনা আজকে এই গোলটা থেকে? নো, অলমোস্ট আপনি যদি দেখেন অলমোস্ট সিমিলার আমার কাছে মনে হয়েছে, কারণ গোলের প্যাটার্নটা অলমোস্ট আপনি দেখবেন যে একই রকমের। প্রথমে আসলে মেসির একটা নক ছিল, দেন আপনার ম্যাকেলিস্টার সামনে থেকে থ্রু বল দিচ্ছে এবং লেফট ফ্লাঙ্ক থেকে এসে আপনার দেখবেন যে ডিমারিয়া ফিনিশ করছে। এটা অলমোস্ট সেম। কাউন্টার অ্যাটাকগুলি আসলে এভাবেই হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি যত তাড়াতাড়ি বক্সের ভিতরে যাবেন এবং যত তাড়াতাড়ি কুইক ফিনিশ করবেন, যেটা আসলে আমাদের গোলটার ভিতরে ছিল। এবং অলমোস্ট সিমিলারই মনে হয়েছে ফ্রান্স এবং আর্জেন্টিনার যে কাউন্টার অ্যাটাকের গোলটা, অলমোস্ট মুরসালিন এবং রাকিব সেটাই করে দিয়েছে। এবং দুর্দান্ত রাকিবের আমার কাছে মনে হয় যে স্প্রিন্ট ওয়ার্কটা ছিল, অ্যাট দ্য সেম টাইম ফিনিশিংয়ের জায়গাটা আমি আগের সাথে বলছি যে মুরসালিন দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে কিনা আসলে গোল করতে জানে, গোল করাতে জানে, এবং সে সময় মতো কিন্তু তার পজিশনে সেট আপের জন্য রেডি ছিল। আমি বলবো দুর্দান্ত একটা গোল। মানে এই জায়গাগুলোতে কিন্তু আমি অনেক, আপনি হয়তো দেখেছেন অনেক বড় বড় প্লেয়াররাও হয়তো শটটা গোলকির বডিতে লাগে বা কোনো একটা জায়গা থেকে সেভ করে ফেলে। কি সুন্দর করে বলটা একদম ভিতরে চলে গেল, 2 পায়ের নিচ দিয়ে চলে গেল বলটা। নো, এটা ইজ ডিপেন্ড অন আসলে আপনার কোয়ালিটি। হ্যাঁ, আপনার কোয়ালিটি না থাকলে আপনি এই ধরনের ফিনিশ করতে পারবেন না। হ্যাঁ, আমরা দেখেন স্ট্রাইকার ছাড়া কিন্তু খেলছি, বাট আমি কিন্তু আগের সাথে বলেছি মুরসালিনের ব্যাপারে যে মুরসালিন কিন্তু হি ইজ ভেরি ক্লেভার প্লেয়ার। একটা ব্যাপার হলো মুরসালিন আসলে মানে কখন কোন পজিশনে যেতে হবে সেটা ঠিক সে জানে। হ্যাঁ, পুরো ম্যাচে মুরসালিন কি খেলছে আমি আই ডোন্ট নো, বাট আমার কাছে যেটা মনে হয় যে সে তার কাজের কাজটা করে দিয়েছে। এবং আমি যেটা বললাম, যখন রাকিব আপনার লেফট ফ্ল্যাঙ্ক থেকে আসলে স্পিড ওয়ার্ক করেছে, তখনই কিন্তু মুরসালিন কিন্তু তার সাথে সাথে কিন্তু স্পিন দিয়েছে এবং সে কিন্তু তার পজিশন নিয়েছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট, এবং যেটা মুরসালিন সবসময় করে আসে। অলরেডি সে জাতীয় দল হয়ে 6-7 গোল করে ফেলেছে। বলবো যে দুর্দান্ত গোল এটা। আচ্ছা ভাইয়া, এই ম্যাচের আগের শোতে আপনি একটা 11 প্রেডিকশন দিয়েছিলেন, সবগুলো হয়তো আপনার চাওয়া অনুযায়ী হয়নি, বাট যে 11টা দিয়ে শুরু করেছিলেন, এটা কি মানে আপনি কি হ্যাপি ছিলেন এই 11টা নিয়ে? না, অলমোস্ট আমি শুধু গোলকিপিং পজিশনটাতে একটা চেঞ্জ ছিল এবং মিডফিল্ডে হয়তো আমার একটা চেঞ্জ ছিল, যেখানে সোহেল বড় সিনিয়র সোহেল রানা ক্যাপ্টেন হিসেবে খেলেছে। বাট আমার কাছে মনে হয় যে কোচ তো ডেফিনেটলি তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী টিম সাজাবে। এবং ইটস ট্রু যে আমার কাছে মনে হয় যে বেশ ভালোই করেছে, দলটা কিন্তু খারাপ করেনি। হ্যাঁ, তো বাট আমি যে পজিশনটাতে মানে স্পেশালি একটু আমার যে ল্যাকিং ছিল, সেটা কিন্তু আসলে হোল ম্যাচে কিন্তু সেই জায়গাটা কিন্তু শেকিং ছিল। যদি আপনি গোলকিপিং পজিশনটাতে বলেন, মিতুল মার্মা কিন্তু আমার কাছে হোল অফ দ্য ম্যাচ আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে সবসময় টেনশনে রেখেছে। হ্যাঁ, আপনি যদি দেখেন সে যে মিস্টেকগুলি আসলে করা শুরু করেছিল, আমার কাছে মনে এই না আমরা গোল কনসিড করে ফেলি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি আসলে ধরে নিয়েছিলাম যে শ্রাবণ হয়তো বা সুজনকে স্টার্ট করাবে, বাট কোচ তার উপরে কনফিডেন্ট রেখেছে। বাট ম্যাচের সময় যত গড়িয়েছে মিতুল মার্মা কিন্তু তার কনফিডেন্ট লেভেল গ্রো করেছে। বাট যদি ফার্স্ট হাফ দেখেন, মানে আমার মনে হয় যে একটা দুইটা এমন ব্লান্ডার মিস্টেক করেছিল যেটা থেকে আমরা গোল কনসিড করতে পারতাম। দর্শক হিসাবে আমরা যখন খেলা দেখতে বসি, আমাদের ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করে, বাট আজকের খেলায় যখনই মিতুল বর্মার কাছে বল গেল, আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ এইটা কিন্তু সে লাস্ট কয়েক ম্যাচ থেকে এটা বিল্ড করেছে। রাইট। না, ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সিস্টেম অফ প্লেতে ফুটবল খেলি, আমরা কিন্তু আসলে কোচ কিন্তু মিতুল মার্মাকে দিয়ে আমি বললাম যে বিল্ড আপ করানোর চেষ্টা করে। তপু বর্মন এবং তারেক কাজী তাদের কাছে বল দেয়, এবং ওইটা কিন্তু তারা আবার মিডফিল্ডে কিন্তু তারা সাপ্লাই দেয়, দেন কিন্তু অ্যাটাকটা শুরু হয়। বাট
আপনাকে বুঝতে হবে যে আপনার অপোনেন্ট যখন হাই প্রেসিং করবে আপনার ওই অ্যাবিলিটি আছে কিনা বক্সের ভিতরে আপনি ওই পাসিংগুলি করা, এবং আপনি যদি ফার্স্ট হাফে দেখেন প্রত্যেকবারই কিন্তু আমরা এই মিস্টেকগুলি করছিলাম। এবং একটা তো হামজা একদম গোল লাইন, মানে আমি এটা বলবো যে হামজা ইসে মানে ফ্লাইং ম্যান। আমার মনে হয় যে ওই সময় হামজা না থাকলে ওটা আমরা গোল কনসিড করতাম। সুতরাং এগুলি কিন্তু মিস্টেকগুলি মিতুল মার্মা থেকেই শুরু হয়েছে। সুতরাং আপনি এই ধরনের ফুটবল ম্যাচ তখনই খেলতে পারবেন যখন আপনার আসলে কনফিডেন্ট লেভেল অনেক উপরে থাকবে। বাট এটাতে কি হয় জানেন, এটাতে আপনি আস্তে আস্তে কিন্তু মিস্টেক করেন এবং আপনার কনফিডেন্ট লেভেল ডাউন হয়। এবং মিতুল মার্মা কিন্তু একটার পর একটা মিস্টেক শুরু করেছিল, যদি স্পেশালি ফার্স্ট হাফে দেখেন, এবং সেকেন্ড হাফেও কিন্তু সে কিন্তু শেকিং ছিল। হ্যাঁ, তারপর আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া ওই রকমের কোয়ালিটি অ্যাটাক করতে পারেনি দেখেই কিন্তু আমরা হয়তো গোল কনসিড করিনি। বাট মিতুল মার্মা আমার কাছে মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ আপকামিং যে ম্যাচগুলি আছে সেখানে কিন্তু অনেক ভালো স্ট্রং টিমের সাথে কিন্তু আপনি এইগুলি সুযোগ দিবেন আপনাকে। ভাইয়া, নেগেটিভ কথা তো একটু হলো, একটা পজিটিভ জায়গা থেকে যদি কোশ্চেনটা করি, আপনি তো মাঠে গিয়ে খেলা দেখেছেন, আজকে কয়জন হামজা চৌধুরী খেলেছে বলেন তো ভাইয়া? মানে একবার দেখছি সে বক্সের মধ্যে গোল সেভ করছে, আবার দেখছি রাকিবের ক্রস থেকে হেড দেওয়ার ট্রাই করছে। মানে না, এটা খুব ইম্পর্টেন্ট যে হামজা কিন্তু আসলে আমি আগেও বলেছি যে ভার্সেটাইল প্লেয়ার। হ্যাঁ, একমাত্র প্লেয়ার এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার যদি আমাদের যে গ্রুপ রয়েছে একমাত্র হামজা যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। এবং দেখবেন অন্যান্য প্লেয়ারদের সাথে তার ডিফারেন্সটাই কিন্তু এখানে। হ্যাঁ, ম্যাচটা যখন স্টার্ট হয় তখন সবাই কিন্তু ম্যাচটা রিড করতে পারে হামজা। হ্যাঁ, যে ম্যাচের কোন কোন মোমেন্টে কোথায় কি হচ্ছে এবং তার ডিউটিগুলি কি এখন হতে যাচ্ছে। আপনি দেখেন গোল পোস্ট ক্লিয়ারেন্স যেটা ছিল, হ্যাঁ, ওইটা হামজার কিন্তু ওইখানে থাকার কথা না, সে কিন্তু ওখান থেকে ক্লিয়ার করে কিন্তু আবার দেখেছে যে মিতুল যখন ফল্ট করেছে মানে ফ্র্যাকশনেবল সেকেন্ডের ভিতরে কিন্তু সে বক্সের ভিতরে আসছে এবং সে কিন্তু হেড থেকে গোলটা ক্লিয়ারেন্স করে দিচ্ছে। এবং আপনি সেটা বলেছেন যে হামজা কয়জন মাঠে খেলছে, আমি তো আসলে দেখেছি যে ওর তো আসলে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেছে। সামটাইমস আমি তাকে রাইট ফ্ল্যাঙ্কে দেখেছি, রাইট ব্যাকে দেখেছি, সেন্টার মিডফিল্ডের সামনে দেখেছি, অ্যাটাকিং থার্ডে দেখেছি। আমার হচ্ছে হোল অফ দ্য মাঠে আমরা হামজাকে পেয়েছি এবং যেটা হামজা সবসময় করে থাকে। এবং এই কারণেই আমার কাছে মনে হয় যে হামজার সাথে আমাদের বাকি প্লেয়ারদের ডিফারেন্সটা আমরা বুঝতে পারি। একদম প্রপার অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তাকে নিয়ে মিম করা হচ্ছে, শুধু গোলকিপিংটা করা বাকি হামজা চৌধুরীর, ওইটাও মনে হয় আজকে করে ফেলছে। না, হাত দিয়ে ধরেনি, মাথা দিয়ে গোল লাইন ক্লিয়ারেন্স, এটা কনফার্ম গোল ছিল সত্যি কথা বলতে। এটা আপনি যদি একবার লুইস সুয়ারেস একটা কাজ করেছিল উরুগুয়ের সময়, সে কিন্তু হাত দিয়ে বল ধরে ফেলেছিল। বাট হামজা যেহেতু অনেক টল প্লেয়ার, সে কিন্তু মাথা দিয়ে ক্লিয়ারেন্স করে দিয়েছে। বাট ইজ ভেরি ভেরি ক্লেভার প্লেয়ার, কারণ ও যদি ওই সময়টা যদি ট্র্যাক ব্যাক করে না আসতো এটা কিন্তু কনফার্ম গোল হয়ে যেত। এবং ওই সময় আমরা গোল কনসিড করলে কিন্তু আপনি ম্যাচের রেজাল্টটাই অন্যরকম হয়ে যেত। রাইট ভাই, একটু ফাহিমকে নিয়ে আসতে চাই। ফাহিমকে কিন্তু আমরা ফার্স্ট হাফে একদমই দেখতে পাইনি বলা যায়। রাইট। আর সেকেন্ড হাফেও তার রোলটা আমার মনে হয়েছিল সে লেগ ব্যাক হিসেবে খেলছে। মানে পিছনের কারণটা কি? এটা কি মানে ইন্ডিয়ার অ্যাটাকের কারণে এটা করতে হয়েছে নাকি মানে প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল? সত্যি কথা বলতে আমরা যদি পুরো ম্যাচ আপনি বিশ্লেষণ করেন, হ্যাঁ, আমরা যে গোল দেওয়ার পর থেকেই কিন্তু আসলে আমরা অলমোস্ট ডিফেন্সিভ লো ডিফেন্ডিং এ চলে গিয়েছি। হ্যাঁ, আমাদের সব প্লেয়ারের ভিতরে টেন্ডেন্সি ছিল এক গোল যেটা লিড নিয়েছে এটাই ধরে রাখবো হোল অফ দ্য ম্যাচ। তো সেইটাই কিন্তু করার চেষ্টা করেছে। তো সেইটা করতে গিয়ে যেটা হয়েছে যে সব প্লেয়াররা কিন্তু দেখবেন যে সবসময় ইন্ডিয়া যখন অ্যাটাকে এসে সবাই কিন্তু বলের পিছনে গিয়ে কিন্তু আপনার একটা ব্যাকলাইন তৈরি করার চেষ্টা করেছে, যার কারণে কিন্তু আপনি যা বলছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফাহিম ফার্স্ট হাফে মোর অ্যাটাকিং খেলছে, বাট সেকেন্ড হাফে কিন্তু সে জায়ান যখন ওই পাশ থেকে আসলে একের পর এক প্রেশার দিচ্ছিল জায়ানের পাশ থেকে, তখন আমার মনে হয় যে কোচের একটা নির্দেশনা ছিল ফাহিমের ক্ষেত্রে যে নট মোর অ্যাটাকিং মোর ডিফেন্ডিং। হ্যাঁ, তো যার কারণে কিন্তু দেখবেন যে ফাহিম আপনার বেশি একটা কিন্তু অ্যাটাকে যায়নি, ম্যাক্সিমাম জায়ানকে হেল্প করেছে। যেটা আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন যে নেগেটিভ দিকও রয়েছে, পজিটিভ কিন্তু আবার এইটাও রয়েছে যে ইন্ডিয়া কিন্তু অনেক অ্যাটাক করেছে বাট আপনার ক্লিয়ারের চান্স কিন্তু বাংলাদেশ তৈরি করতে দেয়নি। রাইট। হ্যাঁ, তো এটা কিন্তু ওই যে ফাহিম জায়ানকে হেল্প করা, অ্যাট দ্য সেম টাইম যদি রাকিব কিন্তু দেখবেন সাদকে হেল্প করা, সমিত সোম, সোহেল রানা, হামজা চৌধুরী, মুরসালিন, তারা কিন্তু বলের পিছনে গিয়ে মিডফিল্ড থেকে একটা প্যাটার্ন তৈরি করা। সুতরাং এইগুলি কারণেই কিন্তু দেখবেন যে ক্লিয়ার কোনো চান্স কিন্তু ইন্ডিয়া তৈরি করতে পারেনি। অনেক কর্নার কিক পেয়েছে, অনেক থ্রো পেয়েছে, বাট আলটিমেটলি কিন্তু সেগুলি তারা প্রপার হ্যান্ডেল করেছে। হ্যাঁ, তো এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক পজিটিভ এবং দলকে জেতানোর পিছনে আমার কাছে মনে হয় যে এইটা সব থেকে বড় ভূমিকা রেখেছে। দল তো জিতেছে, বাট ওভারঅল যদি দেখেন বলের পজিশনিং, রাইট, সব দিক থেকে কিন্তু ইন্ডিয়া এগিয়ে, কর্নার বলেন সব দিক থেকে। সো এই জয়টা হয়তো ইনিশিয়ালি 22 বছর পরে আমাদের একটা স্বস্তি দিয়েছে। রাইট।
কিন্তু মানে ওভারঅল খেলার জায়গায় কি আমরা আসলেও আমাদের পারফরমেন্সটা করতে পেরেছি? তা আমাকে যদি বলেন যে খেলার জায়গায় আমি স্যাটিসফ্যাকশন ছিলাম না, হ্যাঁ, কারণ এই কারণে আমি কিন্তু এর আগেও আপনার কাছে বলেছি যে আপনি খারাপ ফুটবল ম্যাচ খেলে ম্যাচ জিতেন, ফ্যান্সরা ম্যাচ জয় চায়। হ্যাঁ, ভালো খেলার কোনো দরকার নেই, ভালো খেলে যদি ম্যাচ হেরে যান ওইটার তেমন কোনো ভ্যালু থাকে না। হ্যাঁ, তো যেমন আজকে আপনি ম্যাচ জিতেছেন, ম্যাচ জেতাতে যেটা হয়েছে যে আপনি অনেক ভুল ত্রুটি করেছেন, সেগুলি নিয়ে মানুষ আলোচনা করবে না, সব পজিটিভ নিয়ে মানুষ আলোচনা করবে। বাট সত্যি কথা বলতে অ্যানালাইটিকের জায়গা থেকে আমি বলবো যে বল পজিশন ডেফিনেটলি ইন্ডিয়া অনেক বেশি ছিল, কর্নার কিক, ফ্রি কিক, সেট পিস সব কিছু তো ইন্ডিয়া এগিয়ে ছিল। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ওই কর্নার কিক, তারপরে থ্রো, সেট পিসগুলি যেভাবে হ্যান্ডেল করেছে এইটা কিন্তু আবার বাংলাদেশকে এগিয়ে রেখেছে। বাট ওই এন্ড অফ দ্য ডে বল পজিশন কিন্তু তেমন কোনো ম্যাটার ভেরি করে না। আপনি 70% বল পজিশন রাখলেন, ম্যাচ জিতলো অপোনেন্ট, তো ওইটা তো আসলে এন্ড অফ দ্য ম্যাচ ভ্যালুলেস হয়ে যায়। আমরা একটা সময় দেখতাম আসলে স্পেন বা বার্সেলোনা এরকমের অনেক বল পজিশন রাখতো, তারা ঠিকই জায়গায় খেলতো এবং তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিততো। একটা ইন্টারেস্টিং কোশ্চেন, কাবরেরা কি তার নেক্সট 4 বছর কনফার্ম করে ফেললো এই জয় দিয়ে? এটা মানে অ্যাজ এ যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন এবং আমি যদি আমার হাতে যদি কিছু থাকতো, আমি আসলে কাবরেকার এক্সটেনশন করাতাম না, সত্যি কথা। কারণ নেক্সট ম্যাচ আমাদের মার্চে কিন্তু সিঙ্গাপুরের সাথে যার একটা কোয়ালিফাই ম্যাচ রয়েছে, সেটা মার্চের এও ম্যাচ, মানে সিঙ্গাপুরে খেলা হবে। তো এখন কিন্তু অলমোস্ট 4 মাস সময় রয়েছে। এই সময় ভিতরে আমার কাছে মনে হয় যে একজন ভালো কোচ নিয়োগ দেওয়া উচিত এবং হাই প্রোফাইল কোচ নিয়োগ দেওয়া উচিত। বিকজ হামজাদের মতো প্লেয়াররা যখন দলে ইনক্লুড হয়েছে, দলের স্ট্রেংথ কিন্তু অনেক বিল্ড আপ হয়েছে এবং বাট খেলার প্যাটার্নে কিন্তু তেমন কোনো চেঞ্জ আসেনি। হ্যাঁ, আমরা হয়তো ম্যাচ জিততেছি, বাট ম্যাচ ভালো খেলতেছি, বাট একটা সেট আপ ফুটবল যে খেলা সেটা কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি। তো সেই জায়গা থেকে কোচ কাবরেরা কিন্তু অলমোস্ট 4 বছর কিন্তু সেই দলের দায়িত্ব রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে নো মোর চান্স, এত চান্স আসলে জাতীয় দল আপনাকে কেউ দিবে না, হ্যাঁ, রেজাল্ট না থাকলে। আর এশিয়ান গন কোয়ালিফাই তো আপনি আসলে চূড়ান্তভাবে যেতে পারেননি। হ্যাঁ, আপনার 5 পয়েন্ট হয়েছে, ইটস গুড, বাট আপনি কিন্তু থ্রু করতে পারেননি, কোয়ালিফাই করতে পারেননি। ভাই, পয়েন্ট টেবিলটা কি একটা আফসোস আমাদের জন্য? মানে পয়েন্ট টেবিলটার যদি এখন আমরা একটু দেখি, মানে বাংলাদেশ 3 নম্বর পজিশনে আছে, বাট যেখানে আমরা টাইট 2টা ম্যাচ, একটা ড্র, নিশ্চিত ড্র মিস করলাম, একটা জয় মিস করলাম, এই দুইটা যদি ডিফারেন্ট হতো রেজাল্টটা, তাহলে পয়েন্ট টেবিলটা তো এখন আমাদের জন্য। আমি এটা ওই যে হংকং ম্যাচের সাথে যখন আপনি ড্র করেছেন, বাংলাদেশে যখন 4-3 গোলে ম্যাচটা হেরে গেছেন, তখনই বলছি যে এই আফসোস আমাদের থেকে যাবে। এটা কিন্তু আজকেই যে আপনার কোশ্চেন থেকে বেরিয়ে আসলো। আপনি যদি ওই ম্যাচটা যদি নাও জিততে পারতেন, যদি 3-3 গোলে ড্র থাকতে, আপনি এও ম্যাচেও কিন্তু 1 পয়েন্ট নিয়ে আসছিলেন। হ্যাঁ, তো আপনার কিন্তু এখন 6-7 পয়েন্ট থাকতো, সুতরাং ওরাও কিন্তু পয়েন্ট লস করতো, তো আপনি কিন্তু রেসে কিন্তু সবাই সমান সমান থাকতেন। এখন কিন্তু আপনার নেক্সট ম্যাচের জন্য ওয়েট করতে হতো, ওই ম্যাচ জিতলে হয়তো আপনি এশিয়ান কাপ মূল সুযোগটা থাকতো। তো এইটা ওই যে আমরা যেটা বললাম যে সময় গেলে আমরা আসলে সময়ের কাজগুলি করি না, আমরা ওই সময় আসলে যদি আমরা পয়েন্টগুলি রাখতে পারতাম, এখন কিন্তু আমরা একটা রেসে থাকতাম এবং আমাদের কিন্তু একটা সুযোগ থাকতো। ভাই, একদম ছোট্ট একটা কোশ্চেন, এটা জামাল ভুঁইয়াকে কি আজকে মিস করেছেন টিমে? অনেস্টলি বলতে গেলে আমি ওইভাবে তেমন একটা মিস করিনি, বাট আমি এক্সপেক্ট করেছিলাম যে জামাল হয়তো কিছুক্ষণ খেলবে। হ্যাঁ, কারণ খুব হাই ইন্টেন্সিটি ম্যাচে বা অপোনেন্ট যখন স্ট্রং থাকে তখন আসলে একটু স্ট্রং প্লেয়ার লাগে। জামাল যেহেতু একটু এজ হয়ে গিয়েছে, ফিটনেস লেভেলে একটু প্রবলেম রয়েছে, আমার মনে হয় যে জামালকে শেষের দিকে হয়তো সুযোগ দিতে পারতো 25 মিনিটস বা 30 মিনিটস। বিকজ লাস্ট যদি আপনি যে ম্যাচগুলি হয়েছে সেখানে জামাল নেপালের বাইরে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু জামাল সাব হয়েছে এবং সাব হওয়ার পরে কিন্তু জামাল খেলা মোমেন্টাম চেঞ্জ করেছে। আপনি যদি দেখেন এগেনস্ট হংকং, এগেনস্ট এওম এবং হোম ম্যাচে, এগেনস্ট সিঙ্গাপুর, সেখানে কিন্তু জামালের বড় একটা ইম্প্যাক্টফুল ফুটবল ছিল। তো ওইটা আমি এক্সপেক্ট করেছিলাম এবং জামালকে দিলে ভালো হতো, এই কারণে কারণ আমরা কিন্তু স্ট্রাগল করছিলাম মিডফিল্ড জায়গাটাতে। রাইট, হ্যাঁ, তো সেখানে যদি মুরসালিন যখন উঠে গিয়েছে, মুরসালিনের জায়গায় কিন্তু আমি জামালকে এক্সপেক্ট করেছিলাম, বাট সেখানে হয়তো শাহরের ইমনকে দিয়েছে। বাট ওই সময় জামাল থাকলে হয়তো আমার কাছে মনে হয় যে মিডফিল্ডে আরও একটু ব্যালেন্স হতো। ভাইয়া, জায়ান আহমেদের পারফরমেন্স নিয়ে যদি কিছু বলতেন, মানে ওভারঅল ডিফেন্সিভ মুডে আমরা খেলেছি, কিন্তু আমাদের হচ্ছে তারিক গাজীর উঠে যাওয়া, ইনজুরিতে পড়ে, তারপর জায়ানের পারফরমেন্স, সব মিলে আসলে আমরা কি প্রপার ওই জায়গাটায় সাপোর্ট পেয়েছি? দেখেন, জায়ান কিন্তু একটা ইউনিভার্সিটির প্লেয়ার, ও কিন্তু কোনো কম্পিটিটিভ লিগ খেলে না, যার কারণে দেখবেন যে 60 মিনিটসের পর কিন্তু ওর মাসেল ক্রাম করে। হ্যাঁ, বিকজ ওই
কম্পিটিটিভ লিগ খেলে যেটা হতো যে ফিটনেস লেভেল বলেন ওর খেলা 90 মিনিটস খেলার মানসিকতা বলেন সেগুলি কিন্তু ও তৈরি হতো। হি ইজ এ ভেরি পোটেনশিয়াল প্লেয়ার। আমার কাছে মনে হয় যে আমরা একজন সলিড লেফট ব্যাক অলরেডি পেয়ে গিয়েছি। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় জায়ান যতক্ষণ খেলেছে ভালো খেলেছে, বাট অন্যান্য ম্যাচের তুলনায় জায়ানকে আজকে কিছুটা হলে আমার শেকি লেগেছে। হ্যাঁ, যার কারণেই দেখবেন যে ফাহিমকে কিন্তু সেকেন্ড হাফে কোচ জায়ানের হেল্পিং হ্যান্ড হিসেবে রেখেছিল, বিকজ ওই পাশ থেকে কিন্তু তারা অনেক অ্যাটাক বিল্ড আপ করার চেষ্টা করেছিল, বিকজ জায়ান পারতেছিল না, যার কারণে কিন্তু ফাহিম তাকে সাপোর্ট দিচ্ছিল। বাট জায়ান ইজ এ ভেরি পোটেনশিয়াল প্লেয়ার। আমরা যদি তাকে প্রপার নার্সিং করতে পারি, তার ভেরি ইম্পর্টেন্ট তার লিগ ম্যাচ খেলা, লিগে খেলা, বিকজ সে একটা ইউনিভার্সিটিতে খেলে। হ্যাঁ, কম্পিটিটিভ লিগ যখন খেলবে তার খেলাতে আরও সুন্দর হবে, সে স্ট্রেংথ গেইন করবে, আমরা জাতীয় দল অনেক উপকৃত হবে তাকে দিয়ে। পোটেনশিয়াল প্লেয়ার যেহেতু বললেন, আরেকজন প্লেয়ার সমিত সোম, আজকে কি আমরা মানে তাকে কোনোভাবে কি তার প্রপার 100% পাইনি, এরকম কিছু কি মনে হয়েছে আপনার? দেখেন, সমিত যে ক্লেভারের প্লেয়ার, হ্যাঁ, যে ক্লেভার তার রয়েছে, আমার কাছে মনে হয় হোল অফ দ্য টুর্নামেন্ট, মানে এই যে 4-5টা ম্যাচ খেলেছে, কোনো ম্যাচেই সে তার বেস্ট ফুটবলটা এখনো খেলতে পারেনি। ওর ভিতরে কিন্তু অনেক ক্রিভিলিটি রয়েছে, যেটা ফ্রন্টলাইনে খুবই দরকার। হ্যাঁ, ওইটা আমার কাছে মনে হয় যে 2-1টা ম্যাচে সে দেখিয়েছে, বাট ওই কন্টিনিউয়াস যে প্রসেস সেটা সে ওই জায়গাতে যেতে পারে না। আজকের যে ম্যাচের কথা বললেন সেখানেও কিন্তু আমার কাছে মনে হয় যে সমিত সোম যে প্যাটার্নে ফুটবল খেলে এবং অপোনেন্ট হাফে গিয়ে যে যে মোমেন্টামগুলি মানে তৈরি করে, ওইটা আসলে তেমন একটা দেখতে পাইনি। এটা অন্যতম একটা কারণ হতে পারে, বিকজ দেখেন সমিত যে প্যাটার্নে ফুটবল খেলে অলমোস্ট অ্যাটাকিং মিডফিল্ডার। হ্যাঁ, তো অ্যাটাকিং মিডফিল্ডারদের কাজ থাকে আসলে সামনে যে নাম্বার 9 থেকে তাদেরকে বলগুলি থ্রো করা। তো আমরা তো আসলে স্ট্রাইকার ছাড়া খেলি, যার কারণে হয় কি আমরা ওই ফ্রন্ট লাইনে মোবিলিটি না থাকার কারণে সমিত সোম কিন্তু বলগুলি ডেলিভার করতে পারে না। এইটা একটা সমিত সোমের খেলার পিছনে মানে একটু খারাপ হওয়ার পিছনে এটা একটা অন্যতম কারণ। আমাদের যখন একজন প্রপার নাম্বার 9 থাকবে, একজন স্ট্রাইকার থাকবে, তখন সমিতের খেলাটা কিন্তু আরও সুন্দর লাগবে এবং আমার কাছে মনে হয় যে সে তার খেলাটা সার্কুলেট করতে পারবে ফ্রন্ট লাইনে। তো সমিত আমার কাছে মনে হয় আমাদের দলের ভিতরে সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার, যে কিনা এখনও তার বেস্ট ফুটবলটা খেলতে পারেনি। একদম শেষের দিকে আমরা জাস্ট একটা কোশ্চেন, এই পুরো বাংলাদেশ যে ফুটবল উন্মাদনায় ভাসছে, রাইট, পুরো জিনিসটাকে আপনি কিভাবে উপভোগ করছেন? আর খেলার তো নেগেটিভ সাইড থাকবেই, এটা বাদ দিয়ে দর্শক যে জিনিসটাকে এনজয় করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, বাংলাদেশ ফুটবলে একটা আমার কাছে মনে হয় উন্মাদনা তৈরি হয়েছে, স্পেশালি ইন্টারন্যাশনাল এরিনাতে। ইন্টারন্যাশনাল ম্যাচ আসলেই কিন্তু দেখবেন টিকিট সোল্ড আউট হয়ে যায়, বাট এইটাকে ক্যাশ করতে হলে কিন্তু আপনাকে ঘরোয়া ফুটবলের পাইপলাইনটাও তৈরি করতে হবে। কারণ এক ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি বছরে 7-8টা খেলেন, বাট ঘরোয়া ফুটবল কিন্তু 10 মাস হয়। হ্যাঁ, সো 10 মাস আপনাকে যদি রানিং রাখতে হয়, সাপোর্টারদের সাথে কানেক্ট থাকতে হয়, সুতরাং ওইটার দিকে ফোকাস থাকতে হবে। ইন্টারন্যাশনাল ম্যাচ আপনাকে কিন্তু একটা দেশের স্পোর্টস অনেক উপরে নিয়ে যাবে না। ইন্টারন্যাশনাল ম্যাচ আপনাকে যেটা করতে পারবে যে মাঠে দর্শক আনবে, বাট প্লেয়ার তৈরি বলেন, ঘরোয়া ফুটবলের সাপোর্টার বলেন, এটা কিন্তু ঘরোয়া ফুটবলের দিকে আমাদের ফোকাস দিতে হবে। বাট যেহেতু একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে, মানুষের ফুটবলের প্রতি একটা ফোকাস আসছে, এই ইন্টারন্যাশনালের ফোকাসটাকে ডাইভার্ট করতে হবে ক্লাব ফুটবলের দিকে। তখন কিন্তু আসলে একটা মিক্সড আপ হয়ে তখন কিন্তু আমাদের ফুটবলটা একটা জায়গায় চলে আসবে, যেটা আমরা একটা সময় আমাদের মেইন স্পোর্টসই ছিল ফুটবল। ফুটবলের বাইরে মানুষ অন্য কিছু চিন্তা করতে পারতো না। এখন কিন্তু সেই জোয়ারটা আসা শুরু করছে, সুতরাং এটা একটা প্ল্যানিংয়ের ব্যাপার। আমার কাছে মনে হয় এখন এই ইন্টারন্যাশনাল ম্যাচ আমাদের কিন্তু সামনে আর অনেক দিন কিন্তু আমাদের ব্রেক রয়েছে। এখন যেহেতু আমাদের ঘরোয়া ফুটবল শুরু হবে, সেইটাকে আমাদের কিভাবে আমরা এটাকে এক্সপোর্টস করতে পারবো মানুষের ভিতরে, এবং এইটাকে কিভাবে আমরা আসলে জমজমাট করতে পারবো, লিগগুলি পাইপলাইন কীভাবে তৈরি করতে পারবো, এইটা নিয়ে আমার কাছে মনে হয় প্রপার প্ল্যান করা উচিত। দেন আপনি আমার কাছে মনে হয় যে এই যে ফুটবলের যে উন্মাদনা তৈরি হয়েছে, এইটা কন্টিনিউ থাকবে ইন্টারন্যাশনালের জায়গাও, ঘরোয়া ফুটবলের জায়গাও। ধন্যবাদ ভাইয়া। হোপফুলি দায়িত্বে যারা আছেন তারা হয়তো এই ক্রেজটাকে ধরে আমাদের লিগগুলোর সাথে কানেক্ট করার ট্রাই করবেন। আর ভাইয়া থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান কিছু ইনসাইট পেলাম। হোপফুলি বাংলাদেশ নেক্সট ম্যাচগুলোতেও এরকম ভালো পারফর্ম করবে। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ফুটবল খেলায় ভালো দিক খারাপ দিক এগুলো চিন্তা না করে আমার মনে হয় আমরা যে জয়টা পেয়েছি আপাতত এই জয়টা এনজয় করি। আবার নেক্সট কোনো ম্যাচের পরে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।